ট্রান্সফরমেশন আমরা আজকে এখানে 20টি প্র্যাকটিস করব, 20টি কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ওয়ান্স দ্য কুক রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার। কি করতে বলেছে? প্যাসিভ করতে বলা হয়েছে। এটা সবার আগে আমি এখানে অ্যান্সারটা জিজ্ঞেস করবো আবরার আশরাফ থেকে। আবরার, তুমি এটা অ্যান্সার দেবে। আবরার এখানে বলো সাবজেক্ট কে আছে? এ কুক। সাবজেক্ট কে আছে আপনার? এ কুক। ভার্ব কি আছে আপনার? রোস্টেড। ভার্ব কি আছে? রোস্টেড। কি রোস্ট করেছে? কাকে রোস্ট করেছে? কাকে রোস্ট করেছে? উত্তর নেই। কি রোস্ট করেছে? এ ডাক। অবজেক্ট আমরা পেয়ে গেলাম। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এবার আমাকে কি দেখতে হবে যে ভার্বটি আছে, ভার্বটি কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট টেন্সে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে অক্সিলারি হিসেবে কি ব্যবহৃত হবে পাস্ট টেন্সে? ওয়াজ অথবা ওয়ার। আমরা লিখে নিচ্ছি ওয়াজ অথবা ওয়ার আমরা ব্যবহার করব। আর কি হবে এখানে? অবজেক্টটা সামনে চলে যাবে, এই ডাকটা সামনে চলে যাবে। তাকে আমরা সামনে নিয়ে গেলাম, আমি কপি করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এই ডাক, এই ডাক যদি সিঙ্গুলার তাহলে তার সাথে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করবো। আমরা একটা তাহলে মুছে দিচ্ছি। যদি প্লুরাল হতো তাহলে ওয়ার হতো, ওয়াজ। এরপরে ভার্ব কি আছে? রোস্টেড। রোস্টের পাস্ট পার্টিসিপল রোস্টেড, আমরা রোস্টেডটা বসিয়ে দিলাম। তারপর কি হবে? বাই এ কুক। বাই এ কুক। এটা হচ্ছে আমার বেসিক ফরমেশন। এবার খেয়াল করো বাড়তি অংশগুলো। ফর হিজ মাস্টার, এটাকে আমরা কোথায় দেবো? ঠিক আছে, এই যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা আমরা কোথায় দিয়ে দেবো? ভার্বের পরে দিয়ে দেবো। এই ডাক ওয়াজ রোস্টেড ফর হিজ মাস্টার বাই এ কুক, ফুল স্টপ হয়ে গেল। আর ওয়ান্স যেটা অ্যাডভার্ব আছে, সে অ্যাডভার্বটা শুরুতে ছিল, আমরা শুরুতে রেখে দেবো। এটা ছোটাতে হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? আমরা করো এখন। ওয়ান্স এ ডাক ওয়াজ রোস্টেড ফর হিজ মাস্টার Once বাই a এ। duck was roasted is mastered by a cook. এখন তুমি কি বুঝতে পেরেছো না কোনো প্রশ্ন আছে? আমি যে ব্যাখ্যা করেছি তুমি বুঝতে পেরেছো? Sana sir. হ্যাঁ, সরি, জি স্যার। বুঝতে পেরেছো তাই না? জি স্যার, বুঝছি স্যার। গুড। তোমাকে মনে রাখতে হবে আপনার যে আমি যেভাবে কালার করে দিয়েছি, দেখো ইয়েলো কালার কি? সাবজেক্ট। আমি প্রথমে ভয়েস করার সময় আমার কাজ হচ্ছে সাবজেক্ট বের করা। এরপরে আমি গ্রিন কালার কি করেছি? ভার্বকে। ভয়েস করার সময় আমাকে দেখতে হবে ভার্ব কি আছে এবং কোন টেন্সে আছে। তারপরে আমি ভার্বকে কোশ্চেন করবো। কি দিয়ে কোশ্চেন করবো? খেয়াল করো, দুটো জিনিস দিয়ে করবো। আমি লিখে নিচ্ছি হোয়াট অথবা হুম। ভার্বকে কি দিয়ে কোশ্চেন করবো আপনার বলো? হোয়াট অথবা হুম। এবং হোয়াট অথবা হুমের যে অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারকে আমরা কি বলছি? অবজেক্ট বলছি। অ্যান্সারকে আমরা কি বলছি? অবজেক্ট। স্যার ঠিক আছে। আরেকবার কি বলবেন স্যার? নেটওয়ার্ক। ভার্ব আমরা দেখব, সেই ভার্বকে আমরা কোশ্চেন করব হোয়াট অথবা হুম দিয়ে। ভার্বকে আমরা কোশ্চেন করব হোয়াট অথবা হুম দিয়ে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা অবজেক্ট বের করবো এবং তারপরে আমরা টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসটা করে নেব। নাম্বার টু খেয়াল করো, আচ্ছা, দ্য রোজ। হ্যাঁ, পূর্ণতা বলো। এমনিতে আমি যেটা লিখেছি সেটার সাথে মিলে গিয়েছে, কিন্তু এমনিতে কোশ্চেন করতে চাচ্ছি যে ফর হিজ মাস্টার থেকে লাস্টে দিলে সমস্যা হবে? না না, আমরা এটা ইউজুয়ালি আমরা যদি পরে দিই, ওয়ান্স এ ডাক ওয়াজ রোস্টেড বাই কুক ফর হিজ মাস্টার, তাও হবে। আর রোস্টেড ফর হিজ মাস্টার বাই কুক, তাও হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা তুমি যেটা বলছো সেই বাক্যটা আমরা লিখে নিচ্ছি, আমরা একটু দেখে নিই। তুমি যদি প্রশ্ন যেহেতু বলেছো, আমরা এখনই সেটা দেখে নিচ্ছি। তুমি বলতে চাচ্ছ ফর হিজ মাস্টারটা আমরা পরবর্তীতে দেবো, তাই তো? বাই এ কুক দিয়ে আমরা পরবর্তীতে দিলাম। খেয়াল করে এখানে অর্থের কোনো ভিন্নতা আছে কিনা? রোস্টেড বাই এ কুক ফর হিজ মাস্টার আর রোস্টেড ফর হিজ মাস্টার বাই এ কুক, কোনটা অর্থবহ মনে হচ্ছে আমার কাছে? আমি কার জন্য রোস্ট করেছি? মাস্টারের জন্য করেছি, তাই না? ঠিক তো, মালিকের ইয়েস। জন্য আমি করেছি, যার জন্য আমরা সেটাকে ভার্বের সাথে আমরা দিয়েছি এক্সটেনশনটা। তুমি যদি পরে দাও তাও হবে। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। নাম্বার বি, দ্য রোস্ট লুকড সো ডেলিশিয়াস দ্যাট দ্য কুক কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন। এরকম কোশ্চেনকে আমাকে কি করতে বলেছে? সিম্পল করতে বলেছে। ঠিক আছে, আমি কি করব? খেয়াল করো, এখানে দুটো ক্লু আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সো, একটা হচ্ছে দ্যাট। আমরা দুটো ক্লুকে আমরা ধরে নিলাম, সো এবং দ্যাট। সো এবং দ্যাটের পরে কি আছে? কুড নট আছে। কি আছে? কুড নট আছে। তার মানে এটা কোন নিয়ম আমরা বুঝতে পেরেছি? এটা হচ্ছে একটা নিয়ম আমরা শিখেছিলাম এরকম। নিয়মটা একটু লিখে দিই আমি। সিম্পলে যদি তোমার টু এবং টু থাকে, কমপ্লেক্সে আমরা কি ব্যবহার করি? কমপ্লেক্সে আমরা ব্যবহার করছি টু এর পরিবর্তে সো, আর টু এর পরিবর্তে দ্যাট। এবং এরপরে কি হবে? নাউন, প্রনাউন হবে, সাবজেক্ট অনুযায়ী প্রনাউন হবে। ঠিক আছে, অথবা নাউনও হতে পারবে। এরপর আমরা কি করব? টেন্স অনুযায়ী, অর্থাৎ টু এর আগে যে ভার্ব থাকবে, টু এর আগে যে ভার্ব থাকবে,
বা সো এর আগে যে ভার্ব থাকবে সেই অনুযায়ী আমরা ব্যবহার করব ক্যান অথবা কুড, ক্যান অথবা কুড। ঠিক আছে, আরেকটা কি করব, টু এবং টু এর মাঝখানে অথবা সো এবং দ্যাট এর মাঝখানে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অনুযায়ী আমরা ব্যবহার করব নট অথবা কখনো কখনো নট ছাড়া। এই হচ্ছে আমার ক্লুটা। আর এটাকে কম্পাউন্ড যখন করব তখন কি হবে খেয়াল করে দেখো। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি করব, সো এর পরিবর্তে বা Very টু এর পরিবর্তে হয়ে যাবে ভেরি, আর এখানে টু অথবা দ্যাট এর পরিবর্তে হয়ে যাবে এন্ড। ঠিক আছে, নিয়মটা মনে আছে তো? তাহলে আমরা এখানে অ্যান্সারটা বলি, এটা অ্যান্সারটা পূর্ণতা বলবে। আমরা আচ্ছা আমরা একটু এভাবে করি, কেমন? খেয়াল করে দেখো আপনার, আমরা এই পুরো প্রশ্নটাকে আমরা কপি করে নিলাম তোমার বোঝার সুবিধার্থে। খেয়াল করে দেখো এই জায়গায় আমরা কোথায় চেঞ্জটা করবো, সো এর পরিবর্তে কি করবো, সিম্পলি আমরা এখন টু ব্যবহার করলাম। সো এর পরিবর্তে কি ব্যবহার করলাম, টু। আর two. দ্যাট এর পরিবর্তে কি ব্যবহার করলাম আমরা, টু, মুছে দিলাম। ঠিক আছে, টু যখন করব টু এর পরে কি দা কুক হবে নাকি সরাসরি ভার্ব হবে? Sorry, verb হবে। ভার্ব। তার মানে যে খেয়াল করো টু এর পরে দা উঠে যাবে, কুক উঠে যাবে, কুড নট উঠে যাবে, সরাসরি ভার্ব হয়ে গেল না? সিম্পল হলো কিনা? সহজ না একদম? একদম সহজ। তাহলে আমরা খেয়াল করে কি করেছি, যে কুড নট দ্যাট এর পরিবর্তে কি করেছি, টু দিয়েছি। আর এখানে দা কুক থেকে শুরু করে কুড নট পর্যন্ত পুরোটা আমরা ওমিট করে দিলাম। কেন? কারণ টু এর পরে নন ফাইনাল ভার্ব হিসেবে আমরা সেকেন্ড ভার্বটা ব্যবহার করবো রেসিস্ট। আমরা রেসিস্ট নিয়ে আসলাম, সেটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখন প্রশ্ন হতে পারে এটা সিম্পল কিভাবে হলো? এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেটা কি, লুকড। একটি মাত্র Look. ফাইনাইট ভার্ব আছে, সেটা কি, লুকড। ঠিক আছে, আর টু রেসিস্ট যেটা সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু রেসিস্টটা কিরকম ভার্ব, এখানে নন ফাইনাইট ভার্ব, যার জন্য এই সেন্টেন্সটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। আমরা সাধারণত ট্রান্সফরমেশন করার সময় বলে ফেলি যে এটা কমপ্লেক্স থেকে সিম্পল করে ফেলেছি, কিন্তু কেন এটা সিম্পল, কেন এটা কমপ্লেক্স, ওই জায়গায় আমরা প্রশ্ন করি না বা বোঝার চেষ্টা করি না। অথবা কমপ্লেক্সের উত্তর, যে উত্তরটি জানার জন্য তুমি টিচারকে কোশ্চেন করেছো, টিচার তোমাকে কমপ্লেক্সের অ্যান্সারটা দিয়ে দিয়েছে, বাট তুমি টিচারকে পাল্টা কোনো প্রশ্ন করো না যে স্যার এটা কমপ্লেক্স কেন হয়েছে বা কেন আমরা বাক্যটাকে কমপ্লেক্স বলছি। তাহলে ওই ক্রাইটেরিয়াটা তোমার যখন জানা হয়ে যাবে, তাহলে তোমার সেন্টেন্সের বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে, তাই না? তোমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্লিয়ার হয়ে যাবে ফ্রেজ, ক্লোজ, তার ব্যবহার সম্পর্কে। তাহলে এই কোশ্চেনগুলো আমাকে করতে হবে। আমি সিম্পল লিখেছি, কিন্তু তোমাকে প্রশ্ন করতে হবে স্যার এটা কেন সিম্পল, তাহলে তুমি স্পষ্ট ধারণাটা তৈরি করতে পারবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটাতে যাচ্ছি, এটার উত্তর দেবে আদম আচ্ছা। ফারান। হ্যাঁ, পূর্ণতা বলো। আমি লিখেছি এভাবে, দ্য রোস্ট লুকড টু ডেলিশিয়াস ফর দ্য কুক টু রেসিস্ট দ্য টেম্পটেশন। ওকে, খুব সুন্দর হয়েছে, সেটা আমরা দেবো, সেটা আমরা ধরে নিলাম, সেটাকে আমরা মডিফাই করেছি। পূর্ণতা খুব চমৎকার একটা জিনিস তুমি ধরে দিয়েছো। খেয়াল করে দেখো আবরারিশটাকে এই জায়গাটি ধরতে পারেনি। আমি অপেক্ষা করছিলাম যে আদম ফারান অথবা আসির আসফ আমাকে এই জিনিসটা বলে দেবে। সেটা কি ছিল খেয়াল করে দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু কি ছিল, আমরা একটু রুলসটা একটু দেখি। খেয়াল করে দেখো এখানে কি আছে, টু এবং টু। আমি একটা কথা কিন্তু বলেছিলাম যে এই জায়গায় যে নাউনও হতে পারে, তাই না? প্রনাউন হয়ে থাকে, নাউন হতে পারে। কখন হবে, যদি একই সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রনাউন ব্যবহার করবো। আর যদি দুটো আলাদা সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে দুটো আলাদা সাবজেক্টে আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে নাউন হিসেবে, তাই না? এখানে খেয়াল করে দুটো জিনিস, একটা হচ্ছে দ্য রোস্ট, এটা একটা সাবজেক্ট, আর একটা হচ্ছে দ্য কুক, দুটো সাবজেক্ট। তার মানে এখানে দ্য রোস্টের পরিবর্তে ইট দিয়ে আমরা করতে পারছি না, ঠিক কিনা? তাহলে এই যে কার জন্য, কে রেসিস্ট করতে পারেনি, কে রেসিস্ট করতে পারেনি, কুক রেসিস্ট করতে পারেনি। তাহলে এই শব্দটা আমরা পুনরায় লিখে নেব, দ্য রোস্ট লুকড টু ডেলিশিয়াস পূর্ণতা কি এটা লিখেছো, ফর দ্য কুক টু রেসিস্ট? হ্যাঁ, এটা লিখেছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা ফর দিয়ে কার জন্য হয়েছে সেটা আমরা লিখে দিলাম, আমার অ্যান্সারটা আরো বেশি পরিষ্কার হয়ে গেল। ওকে, তারপরে নাম্বার সিতে যাচ্ছে, আদম ফারান বলবে when his master sat down to eat he quickly noticed the missing drumstick. কম্পাউন্ড His করতে হবে। master sat down to it and quickly when noticed দিয়ে আছে, missing when drumstick. ক্লজ, তাই না? তার মানে অ্যাডভার্ব ক্লজ। গত ক্লাসে শিখেছিলাম when দিয়ে সময় বোঝাচ্ছে, এখানে কখন নোটিস করেছে, যখন খেতে বসেছে, অ্যাডভার্ব ক্লজ। তাহলে এরকম ক্ষেত্রে কি কনজাংশন আমরা কম্পাউন্ডে কি ব্যবহার করে থাকি, when থাকলে শুধু দেন করব নাকি এন্ড দেন করব? And then এন্ড দেন। তাহলে খেয়াল করো আপনার স্টাক, এই পুরো প্রশ্নটাকে আমি কপি করেছি, আমি পেস্ট করলাম এখানে। চেঞ্জটা কোথায় হচ্ছে, পয়েন্টে উঠে যাবে, পয়েন্ট তুলে দিলাম। হিজ এসটা বরাতে হবে, হিজ মাস্টার সেট ডাউন টু ইট, কমা উঠে যাবে, কমার পরিবর্তে কি দেবো, এন্ড দেন, এন্ড দেন। আবরারিশটা কয়টা পরিবর্তন হয়েছে বলো এখানে?
স্যার হোয়ার উঠে গেছে আর কমা উঠে গেছে এন্ড দেন বসছে। Good. তাহলে তার মানে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় আবরারিশটা তোমাকে মনে রাখতে হবে পরিবর্তন হবে কেবলমাত্র কনজাংশনে। পরিবর্তন হবে কেবলমাত্র কনজাংশনে। কমপ্লেক্সে সাবঅর্ডিনেট ক্লজের উপর যে কনজাংশনটি দেওয়া থাকে সেটি বাদ হয়ে যাবে, আর দুটো ক্লজের মাঝখানে যে কমাটা থাকে তার পরিবর্তে আমাকে নতুন করে এন্ড ব্যবহার করতে হবে, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার ডি, এটা অ্যান্সার দেবে অঙ্কন রয়। দ্য মাস্টার এনকোয়ার্ড অফ দ্য মিসিং লেগ। অঙ্কন রয় অ্যান্সার দেবে। Didn't the master inquire of the missing leg? এক্সিলেন্ট। এখানে ভার্ব আছে এনকোয়ার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স, কাজে তাকে ইন্টারগেটিভ করতে হলে কি করতে হবে? অ্যাজ পার দ্য রুলস অফ ট্রান্সফরমেশন নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে, রাইট? তাহলে এটা আমরা করে নিলাম, প্রশ্নটা আমরা কপি করে নিলাম। আপনারা এটা খেয়াল করো, পাস্ট টেন্সে আছে, যদি পাস্ট টেন্স আছে তাহলে শুরুতে আমরা কি দিয়ে দেবো? ডিডন্ট। ডিডন্ট, ডিটা ছোট হাতের করে দিলাম, ডিডন্ট দ্য মাস্টার। যদি সামনে ডিড হয়েছে তাহলে পিছনে কি তোমার ডিটা হবে? আপনার শুরুতে যদি ডিড হয়েছে, ডু ডাজ ডিড, এরপরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। ডু ডাজ ডিড, এরপরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। তাহলে ডিডের পরে কি এখানে পাস্ট ফর্মে থাকবে ভার্বটি, নাকি বেস ফর্মে হয়ে যাবে? বেস ফর্মে হয়ে যাবে। ওকে, ডিডন্ট দ্য মাস্টার এনকোয়ার দ্য মিসিং লেগ, তারপর অবশ্যই আমাকে কি করতে হবে? কোশ্চেন মার্ক। তোমরা অনেকে খাতায় ভুল করে কোশ্চেন মার্কটি দিয়ে আসো না, যেখানে এক্সক্লেমেশন মার্কগুলো দিয়ে আসো না, যার জন্য পুরো নাম্বারটা তুমি লুজ করে ফেলো। নাম্বার ই, এটা অ্যান্সার দেবে আসির আসিফ। But the cook told him that this had only one But leg. the cook told him that this duck had only one leg. But the cook didn't told him that this duck had only two legs. আসির আসিফ, খেয়াল করো, তুমি কিন্তু উত্তরটা জানো, তুমি যেটা করছো, তুমি কিন্তু উত্তরটা জানো, তুমি জেনে শুনে ভুল করছো। কে বলতে পারবে এটা? নট অনলি আমি বলি, না, ছেলেদের মধ্যে থেকে বলবে, বলো Sir, I'm bol- বলো। but the cook told him that the duck had Yeah. no more than one leg. নো মোর দ্যান অথবা নট মোর দ্যান, নো মোর দ্যান অথবা নট মোর দ্যান। অনলি না স্যার, অনলি, অনলি থাকলে নেগেটিভ করার সময় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান করবো, সংখ্যা বা পরিমাণ বোঝালো, তাই না? তাহলে এখানে আমি করে দিচ্ছি নট মোর দেন। আসির আসিফ, ঠিক আছে বাবা? আসির আসিফ, আমরা কি করেছি? অনলির পরিবর্তে কি করেছি? নট Not more than, sir. বুঝছি। নাম্বার 2, ওয়াচিং ভায়োলেন্ট স্টোরিজ, এটা আমি নিচে নামিয়ে নিচ্ছি। এটা অ্যান্সার বলবে অঙ্কন রয়। ওয়াচিং ভায়োলেন্ট স্টোরিজ ইয়াং পিপল বিকাম ভায়োলেন্ট। কম্পাউন্ড করতে হবে। Watching. অঙ্কন রয়, তুমি আগে আমাকে বলো, এটা প্রশ্ন যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটা কি? এটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? Simple. সরি, স্যার সিম্পল। সিম্পল। গুড, সিম্পল। অর্থাৎ এখানে সিম্পল যদি হয়ে থাকে, প্রিন্সিপাল ক্লজ কোনটা অঙ্কন? এখানে ইয়াং পিপল বিকাম ভায়োলেন্ট, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, তাই না? আর ওয়াচিং ভায়োলেন্ট স্টোরিজ, এটা কি ফ্রেজ নাকি ক্লজ? Sir, close. ক্লজ, ক্লজের মধ্যে অবশ্যই ফাইনিট ভার্ব থাকবে। এখানে কোনো ফাইনিট ভার্ব আছে? ওয়াচিং ভায়োলেন্ট স্টোরিজ কোনো ফাইনিট ভার্ব আছে এখানে? নেই। তাহলে এটা ক্লজ হবে না ফ্রেজ হবে? Sir, phrase. ফ্রেজ হবে। গুড, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজের মধ্যে এখানে নন ফাইনিট ভার্ব কি আছে? Sir, watching. ওয়াচিং। তাকে আমাকে কি করতে হবে? ফাইনিট ভার্ব করতে হবে। তাকে কি করতে হবে? আমাকে ফাইনিট ভার্ব করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে Yes, sir. ফাইনিট ভার্ব করতে হলে আমাকে কার সাহায্যে নিতে হবে? অবশ্যই টেন্সের সাহায্যে নিতে হবে। একটা নন ফাইনিট ভার্বকে ফাইনিট ভার্ব করতে হলে কার সাহায্যে নিতে হবে? টেন্সের সাহায্যে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন টেন্সের সাহায্য আমরা নেব, তাই না? প্রিন্সিপাল ক্লজে যে ভার্ব আছে, প্রিন্সিপাল ক্লজে ভার্ব কি আছে? বিকাম। বিকামটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? তাহলে ওই প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমাকে এখন ফ্রেজের ভার্বটাকে ফাইনিট করতে হবে, Yes, sir. রাইট? ওকে, Yes, তাহলে sir. এখানে খেয়াল করো, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট কি এখানে আছে? No, sir. সাবজেক্ট নেই, তার মানে সাবজেক্টটা একই সাবজেক্ট, অর্থাৎ দুটো ভার্বের সাবজেক্ট একই। সে কে? ইয়াং পিপল। সে কে? Young people. ইয়াং Yes, পিপল, sir. রাইট? Yes, sir. ওকে, ইয়াং পিপল ইজ সাবজেক্ট। তাহলে আমরা এখন করে ফেলছি, দেখো আমরা পুরো কোশ্চেনটাকে আমরা কপি করে ওটার উপরে কাজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ইয়াং পিপল এটা সাবজেক্ট, তাকে আমরা শুরুতে নিয়ে আসলাম, ইয়াং পিপল। ওকে, ওয়াই বড় ক্যাপিটালাইজ করলাম, ইয়াং পিপল। ওয়াচ, Watch. আইএনজিটা তুলে দিলাম, ওয়াচ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করলাম, ওয়াচ ভায়োলেন্ট স্টোরিজ, And কমা উঠে যাবে, কি হবে? এন্ড বিকাম ভায়োলেন্ট। এন্ড বিকাম ভায়োলেন্ট। তুমি চাইলে এখানে একটা প্রনাউন ইউজ করতে পারো, সেটা কি? দে। সেটা কি হতে পারে? দে। sir, they. স্যার, বলো। স্যার এটাকে স্যার কমপ্লেক্স করলে স্যার এন্ড এর জায়গায় কি বসবে? দ্যাট বসবে। খেয়াল করে দেখো, এভাবে আমরা দেখি,
যে কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে, তাই না? যে পিপল ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, কেন ভায়োলেন্ট হচ্ছে? কারণ তারা ভায়োলেন্ট স্টোরিজ গুলো দেখে। তার মানে তাদের যে ফলাফল, সেখানে কারণ এবং ফলাফল বোঝাচ্ছে না, এই ফলাফলটা জি, স্যার। বিকাম ভায়োলেন্ট কেন হয়? কারণ তারা দেখে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এস দিয়ে করব। কি দিয়ে করব আমরা? এস। As people watch, young people watch violent stories, okay, they become violent. আর অর্থের পূর্ণতার জন্য যেহেতু এখানে কারণ এবং ফলাফল বোঝাচ্ছে, আমরা চাইলে এখানে কি করতে পারি? and so ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? and so ব্যবহার করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, পূর্ণতা বলো। না, ওইটাই বলতে লাগছে না। and so, কারণ ফলাফল যেহেতু ওই অর্থের পূর্ণতা আনার জন্য আমরা এখানে so ব্যবহার করতে তাহলে পারি। স্যার অ্যাজটা স্যার আগে ব্যবহৃত করব না স্যার? হ্যাঁ, as কমপ্লেক্স সেন্টেন্সে কারণ বোঝানোর জন্য as অথবা since আমরা ব্যবহার করব। স্যার হয়ে ব্যবহার করা যাবে না? আচ্ছা, এটা স্যার কারণ বোঝাতে না? কারণ বোঝানোর জন্যই আমরা as অথবা since ব্যবহার করছি। কোথায়? কমপ্লেক্সে। কমপ্লেক্স। ঠিক আছে? ওকে স্যার। পয়েন্ট হচ্ছে সময়ের জন্য। ওকে, নাম্বার বি, এটার অ্যান্সার বলবো আসিরাস অফ এগেইন। আই রিকগনাইজড হার এট ফার্স্ট গ্ল্যান্স এন্ড হেল্পড হার রিকগনাইজ মি। প্যাসিভ ভয়েস করতে হবে। আসিরাস অফ, okay, he is muted. In that case, Mira Abrar, স্যার এটা আমি বলার চেষ্টা করি। বলো। স্যার ফার্স্টে স্যার এখান থেকে স্যার একটা সাবজেক্ট আনতে হবে না স্যার? জি, এখানে খেয়াল করো দুটো ক্লজ আছে। এখানে এন্ড আছে না? এন্ড আছে। তাহলে এন্ড দিয়ে এখানে দুটো ভার্ব আছে। একটা হচ্ছে হেল্পড, একটা ভার্ব হচ্ছে হেল্পড, আর একটা ভার্ব হচ্ছে রিকগনাইজড। দুটো কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে এখানে দুই জায়গায় তোমাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। সাবজেক্ট হচ্ছে আই রিকগনাইজড হার, তার মানে কি শি ওয়াজ রিকগনাইজড বাই মি। আর এখানে কি হবে? হেল্পড হার। এখানে একইভাবে কি হবে? ওয়াজ হেল্পড, নাকি? প্যাসিভ ফর্মে ওয়াজ হেল্পড হবে। এবার আমাকে বাক্যটা বুঝাতে হবে। এটা বুঝিয়ে বলবে এখন মীরা ব্রার। স্যার আমি যে কোন লিখছি ওরকম বলবো? বলো বলো। I helped her recognize me by recognizing her at first glance. পূর্ণতা বলো। She was recognized at first glance and was helped to recognize me by me. And was helped to recognize me by me. and helped her recognize me. I helped her, এখানে সাবজেক্ট কি? I helped her, রাইট? পরবর্তী যে ক্লজটা তার কি? তার সাবজেক্ট ভার্ব হচ্ছে এখানে I helped her। তাহলে কি হবে? and, দেখো she was recognized at the first glance and was helped, and was helped, was helped To recognize me. to recognize। স্যার বলো। আমি লিখছি তো she was recognized at the first glance and লেখিনি স্যার, then she was helped to recognize me লিখছি। না, আমরা and ব্যবহার করতে হবে যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স, আমাকে কম্পাউন্ডে রেখে করতে হবে। and she was helped to recognize me। By me লিখবো না? to recognize, এখানে by me এটা না, প্যাসিভ কাজ। কারণ সেটা প্যাসিভ করছি আমরা। recognize me লিখবো। খেয়াল করে দেখো, she was helped to recognize me, তাকে আমি সাহায্য করেছি। তো by me টা আমরা এখানে ওমিট করে দেব। কেন? to me এবং by me একই ব্যক্তি বোঝাচ্ছে। to me এবং by me একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যার জন্য আমরা by me টা ওমিট করে দেব এখানে। সো দেন্স দেয়া যাবে না, হ্যান্ড দেবে। ঠিক আছে আদর? কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার কম্পাউন্ডে থাকবে এখানে। এখন দেখো তো দেখো অর্থটা মিলছে কিনা। প্রথম যে ক্লজটা সেটা ছিল কি? আই রিকগনাইজড হার, তার মানে কি আমি আমার দ্বারা তাকে চেনা হয়েছে, তাই না? শি ওয়াজ রিকগনাইজড এট দ্য ফার্স্ট গ্ল্যান্স এন্ড ওয়াজ হেল্পড টু রিকগনাইজ মি, তার মানে আমার দ্বারাই তাকে আসলে কাজটা করা হয়েছে, সেটা পরবর্তী ক্লজটা দেখলে বোঝা যাচ্ছে, যার জন্য আমরা এখানে বাই মিটার আর ব্যবহার করি না। ওকে, এরপরে নাম্বার সিতে যাবো। এটার অ্যান্সার আদন ফারান বলো। হি হ্যাড টু ফ্লি পিটি ফর দ্য লায়ন। হি হ্যাড টু ফিল পিটি ফর দ্য লায়ন। পারবে? He could not গেট। তারপরে he could not feel pity for the lion.
আমি একটু নিয়মটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কেমন? একটু নিয়মটা দেখিয়ে দিই, খেয়াল করো। আমাদের বইতে কি লিখেছে, আমি প্লাস চিহ্ন দিচ্ছি মানে অ্যাফার্মেটিভ, আর মাইনাস চিহ্ন দিচ্ছি মানে নেগেটিভ। আমাদের বইতে শুধু লেখা আছে মাস্ট থাকলে কি করতে হবে, ক্যানট বাট করতে হবে, তাই না? কিন্তু আমরা আরো কিছু নিয়ম শিখে রাখি। মাস্ট দিয়ে যদি বাধ্যবাধকতা বোঝায়, অথবা শুড দিয়ে যদি বাধ্যবাধকতা বোঝায়, অথবা শুধু ক্যান দিয়ে যদি তোমার কি, শুধু ক্যান দিয়ে যদি তোমার অব্লিগেশন যদি বোঝানো হয়, ক্যান দিয়েও কখনো কখনো অব্লিগেশন বোঝানো হয়ে থাকে, তখন ওই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, ক্যানট বাট আমরা ব্যবহার করছি, অথবা ক্যানট হেল্প আমরা ব্যবহার করছি, তাই না? আর এই একই জিনিসটাকে যদি পাস্ট টেন্সে তুমি যদি করতে যাও, খেয়াল করে তুমি ন্যারেশনের মধ্যে কিন্তু করেছো, তাই না? যে খেয়াল করে দেখো, আমরা এটাকে এভাবে করি, হ্যাড টু, অতীতকালের জন্য আমরা কি করছি, হ্যাড টু করছি, ঠিক আছে? অথবা কি করছি আমরা, অট টু করছি। এই হ্যাড টু বা অট টুর জন্য আমরা কি ব্যবহার করব, কুড নট বাট, কুড নট বাট। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অব্লিগেশন মানে মাস্ট, শুড, ক্যান। আবার কি করতে পারি আমরা, হ্যাভ টু বা হ্যাজ টু করতে পারি, হ্যাভ টু বা হ্যাজ টু করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করছি, খেয়াল করে দেখো, সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো এটা কি করছি বলো, আপনার স্টাক বলো, মাস্ট, শুড, ক্যান, হ্যাভ টু। যদি অ্যাফার্মেটিভে থাকে, নেগেটিভে কি করছি আমরা তার পরিবর্তে ক্যানট ক্যানট। আর হেড টু আর অট টু যদি থাকে, হেড টু আর অট টু যদি থাকে কি করছি আমরা, কুড নট বাট। তাহলে এখানে খেয়াল করে দেখো হেড টু আছে, তাহলে তার পরিবর্তে কি হবে, কুড নট বাট হবে, কুড নট বাট। তাহলে আদম ফারাজ যে অ্যানসারটা দিয়েছে সেটা সম্পূর্ণরূপে সঠিক হয়েছে। যে আমরা কোশ্চেনটা কপি করে, আপনার স্টাকের জন্য আমি কপি করে লিখছি তার বোঝার সুবিধার্থে, হি হ্যাড টু ফিল পিটি ফর দ্য লায়ন, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, তাহলে হেড টু এটা উঠে যাবে, এটা উঠে গেলে কি হবে, কুড নট বাট। হয়ে গেল না অ্যানসারটা? জি স্যার। আপনার স্টাক বলো, এটা সহজ না কঠিন? সহজ, একদম সহজ। ওকে, এর পরেরটা আমরা যাচ্ছি, ম্যান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিয়েচার্স। এটাকে পজিটিভ করতে হবে, পূর্ণতা সহ বলবো। No other creature is as good as man. No other creature is Is as as good as man. as man. ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে। আমরা জানি এখানে দ্য বেস্ট মানে হচ্ছে এটা সিঙ্গুলারের নিয়মটা, তাই না? আর ওয়ান অফ দ্য বেস্ট হলে প্লুরালের নিয়ম হতো। যদি ওয়ান অফ দ্য বেস্ট থাকতো এখানে নো আদার হতো নাকি ভেরি ফিউ হতো? দ্য বেস্ট না হলে যদি ওয়ান, ভেরি ফিউ হতো, রাইট? এটা আমরা রাইট। নাম্বার ই, সুপারলেটিভ, এটাকে করবে মিরাবা, ইট বার্নস প্রিটিয়ার দ্যান এনি আদার উড। Sir, it burns the prettiest of any wood. ওকে, দেন এনি আদার উড যেহেতু আছে, খেয়াল করো এই তোমার অ্যানসারটা আগে আমি লিখে নিই। ইট বার্নস, স্যার it burns the prettiest the prettiest of any wood. দেন এনি আদার উড লেখার কোনো সুযোগ আছে এখানে? না স্যার। নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, বুদ্ধি করে কি করতে হবে, ইট বলতে কাকে বোঝাচ্ছে, উডকে বোঝাচ্ছে না? ইট বলতে এখানে কাকে বোঝাচ্ছে, উডকে বোঝাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো কি লিখে দেবো এখানে, দিস উড বার্নস দ্য প্রিটিয়েস্ট। হয়ে গেল না অর্থটা? এখন এই যে কাজটা করেছি এটা কি উপলব্ধির বিষয় নাকি বইতে পড়া নিয়ম? উপলব্ধি। কম্প্রিহেন্ড করে সেন্টেন্সকে তুমি রিমডিফাই করছো। নাম্বার 3, হি ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। কম্পারেটিভ, অঙ্কন রয় বলবে হি ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। Sir, he is more fast than any other. The first, he is more fast, है ना? হি ইজ FORE, ফোর, প্রথম, পূর্ব। বিফোর বলি না আমরা, আগে। ফোর, FORE, ফোর মানে কি, পূর্ব। ঠিক আছে, ফার্স্ট এসেছে কোথা থেকে, ফোর থেকে। হি ইজ ফোর, Sir, than any other. ওকে, হি ইজ ফোর। ওকে, এটাকে আমরা এভাবে করতে পারি, ফোর করতে পারি। আরেকটা শব্দ করতে পারি আমরা ফরমার। আরেকটা কি শব্দ করতে পারি, ফরমার। ফরমার অথবা ফোর দেন এনি আদার, Yes, sir. এনি আদার প্রেসিডেন্ট of Bangladesh. অফ বাংলাদেশ। অর্থাৎ এই জিনিসটা করতে তোমার সমস্যা কোথায় হয়েছে, খেয়াল করে দেখো। তুমি চোখে দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বাট তুমি কখনোই চিন্তা করো নাই যে ফার্স্ট একটা সুপারলেটিভ ডিগ্রি হতে পারে। আমি ঠিক বলছি কিনা বলো? Yes, sir.
তুমি ফার্স্ট সেকেন্ড পড়েছো, কিন্তু ফার্স্ট যে একটা সুপারলেটিভ ডিগ্রি সেটা তুমি কখনো চিন্তা করো না। এবং যখন তুমি বুঝতে পারবে যেটা আসলে একটা সুপারলেটিভ ডিগ্রি, তখন তুমি চিন্তায় পড়ে যাবে যে তার আসলে কম্পারেটিভ ফর্মটা কি। কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফর্মাল, সাবেক। তাহলে সিম্পল ফর্ম, সরি স্যার, পজিটিভটা আমরা নো প্রেসিডেন্ট, নো আদার প্রেসিডেন্ট ইজ অ্যাজ ফোর অ্যাজ, যে ফোরটা লেগেছে না, এই ফোর দিয়ে তোমাকে করতে হবে, অর্থাৎ পূর্ববর্তী বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করছি। হি ইজ ফর্মার দেন এনি আদার। খেয়াল করে দেখো, ফার্স্ট বলতে কি সর্বপ্রথম, আর ফর্মার দেন এনি আদার প্রেসিডেন্ট মানে কি তার আগে আর কোনো প্রেসিডেন্ট নাই। ফর্মার অর্থ কি সাবেক, তাই না? তার আগে আর Yes, কোনো প্রেসিডেন্ট নাই। ঠিক আছে, So very fast হয়, সরি very fast. না, ভেরি ফার্স্ট ভিন্ন অর্থ, সেটা সুপারলেটিভ আমরা ব্যবহার করব। ভেরি ফার্স্ট হচ্ছে মানে কি সর্বপ্রথম, সর্বপ্রথম, ফার্স্ট প্রথম, ভেরি ফার্স্ট সর্বপ্রথম। তোমার প্রশ্ন উত্তর পেয়েছো? ওকে, নাম্বার বি, নিদার রনি নর কৃষ্ণা ইজ গিল্টি, অ্যাফার্মেটিভ। অঙ্কন রয় বলো। sir. Either Ronnie or Krishna is guilty. তার মানে কি দুইজনের কেউই অপরাধী না। Yes, sir. Sir, ঠিক বলছে না। Is not guilty. Yes, sir. Either Sir, Ronnie বলো। or Krishna is both not. Ronnie and Krishna are innocent. Both Ronnie and Krishna are innocent. Roni and Krishna are Innocent. innocent. Okay, that's good. That's very good. খেয়াল করে দেখো, আমরা ইনোসেন্টের কিছু সিনোনিম বের করি আমরা এখান থেকে। কি কি আছে সিনোনিম একটু দেখার চেষ্টা করি আমরা। অ্যাকুইটেড, ব্লেমলেস, ক্লিয়ার্ড, গিল্টলেস। এই যে একটা শব্দ পেয়েছি কি গিল্টলেস, আমরা এই শব্দটা নিলাম। গিল্টি, গিল্টলেস, দোষী, দোষমুক্ত। মনে থাকবে শব্দটা, গিল্টি, দোষী, গিল্টলেস, দোষ মুক্ত। তাহলে কি হচ্ছে দেখো, দুইজনের কেউই দোষী না, উভয়ই নির্দোষ, উভয়ই নির্দোষ। হয়ে গেছে। এখানে তুমি প্রশ্ন করতে পারো এখানে ইজ ছিল, এখানে আর কেন? কারণ নিদার নরের পরে আমাকে মনে রাখতে হবে, ইদার ও নিদার নরের পরে পরবর্তী কনজাংশনের পরে ইদার অরের ক্ষেত্রে অরের পরে যে সাবজেক্ট থাকবে, নিদার নরের ক্ষেত্রে নরের পরে যে সাবজেক্ট থাকবে, তা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার হচ্ছে না ভার্ব সিঙ্গুলার হয়েছে, তো বোথ এবং এন্ড যখন তুমি ব্যবহার করবে তখন দুইজনকেই সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে, তখন সেটা প্লুরাল হয়ে যাবে, যার জন্য ভার্ব হয়ে গেছে আর। এনি কোশ্চেন? নেক্সট ওয়ান, নাম্বার সি, সিন নেভার গোজ আনপানিশড, অ্যাফার্মেটিভ। বলো। ওখানে যদি নিদার নলের জায়গায় যদি ইদার অর থাকতো তাহলে কি বোথ এন্ড হতো? ইদার অরের ক্ষেত্রে তোমাকে কি করতে, তোমাকে একটু বুঝতে হবে। নিদার নর দিয়ে বাক্যটা নেগেটিভ হয়েছে, ইদার অর থাকলে কি প্রশ্নটা তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলতে পারতো তারা, নাকি নেগেটিভ করতে বলতো? নেগেটিভ করতে বলতো। নেগেটিভ করতে বলতো। ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট ওয়ান, সিন নেভার গোজ আনপানিশড, অ্যাফার্মেটিভ। কে পারবে? মির আপনার বলো। Sin always goes punished. রাইট, নেভার থাকলে অলওয়েজ হবে অ্যাফার্মেটিভে, সিন অলওয়েজ গোজ পানিশড, অলওয়েজ গোজ পানিশড। ওকে, এখানে মনে রাখতে হবে অলওয়েজ থাকলে কি করছি আমরা, নেভার করছি, আর অপোজিট ওয়ার্ড আমরা ইউজ করছি, পানিশ আনপানিশডের জায়গায় আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করেছি, পানিশড। নেক্সট ওয়ান, রহিম ইজ দ্য বেটার স্টুডেন্ট অফ দ্য টু, পজিটিভ করতে হবে। পারবে? Rohim is better than এটা তো two of the students. Rahim is a good student between no, the no. two. একটু পজিটিভ No করতে other. বলেছে। আচ্ছা, Yes, sir. Rahim is a good student between the two. Sir, no other আচ্ছা। student. বলো। আমি লিখেছি এভাবে, রহিম ইজ নট লেস গুড দ্যান দ্য আদার। খেয়াল করে এখানে দুইজন ব্যক্তির মধ্যে করছে,
So Rahim is a good student than two others. দুইজন ব্যক্তির মধ্যে করছে, একজন রহিম আরেকজন হচ্ছে অন্য স্টুডেন্ট, তাই না? অন্য স্টুডেন্ট তার মানে অন্য ছাত্রটি, দ্য আদার স্টুডেন্ট, অন্য এখানে দ্য অফ দ্য টু যখন বলছে তার মানে আরেকজন ছাত্র আছে, তাই না? তাহলে তাকে আমরা লিখে নিলাম দ্য আদার স্টুডেন্ট। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ইজ নট as good as গুড অ্যাজ রহিম। তুমি কিন্তু একটু চিন্তা করলে তোমার উত্তরটা কিন্তু সঠিক হতো। তুমি কি ব্যাপারটা এভাবে চিন্তা করেছিলে? করো নাই, তুমি মাথার মধ্যে রেখে দিয়েছিলে দেন এনি আদার, তাই না? কিন্তু এখানে কি দেন এনি আদার আছে? না, অফ দ্য টু দিয়ে দিয়েছে, তাই না? তার মানে দুজনের মধ্যে করছে। আমরা যখন কম্পারেটিভে দেন এনি আদার করি তার মানে দুইয়ের বেশি মানুষ, ঠিক কিনা? দেন মোস্ট অফ দ্য যখন করি তখন কি দুইয়ের বেশি মানুষ। কিন্তু দুইজনের মধ্যে স্পেসিফিকলি যখন তুলনা করছে তখন কি করতে হচ্ছে? আমাকে দ্বিতীয় সাবজেক্টে আমাকে বের করে নিতে হচ্ছে। রহিমকে বলছি অন্য ছাত্র থেকে ভালো, বা দুইজন ছাত্রের ভিতরে রহিম ভালো, তার মানে রহিমকে আমি কার সাথে তুলনা করছি? দ্বিতীয় ছাত্রের সাথে। সেই দ্বিতীয় ছাত্র কি? দ্য আদার স্টুডেন্ট। দ্য আদার স্টুডেন্ট ইজ নট অ্যাজ গুড অ্যাজ রহিম। এখানে অ্যাফার্মেটিভ থাকলে এখানে নেগেটিভ হবে। সহজ না একদম? হ্যাঁ হ্যাঁ এরপর নাম্বার ই, চিন্তা করে তুমি চিন্তা করলে কিন্তু পারতো। হ্যাঁ রাইট, দুজন বোঝাচ্ছে, অফ দ্য টু বলতে দুজন বোঝাচ্ছে। So the other student. দ্য আদার স্টুডেন্ট অন্য ছাত্রটি, অন্য ছাত্রটি রহিমের মতো ভালো নয়। প্রশ্নটা কি আছে? রহিম দুইজন ছেলের মধ্যে ভালো, আর পজিটিভ কি হচ্ছে? অন্য ছেলেটি রহিমের মতো ভালো নয়, তার মানে কি রহিম ভালো। ঠিক আছে এখন নাম্বার ই, only fresh air is essential for the living of any creature. Interrogative. আবরার ইশরাক পারবে? Isn't fresh air only essential for the Sir, isn't only শাবাশ fresh শাবাশ, air আমি জানতাম essential for the living of তুমি it? আসলে ভালো ছাত্র, তুমি লুকিয়ে আছো, সুপার স্টপ। ইসটাকে আমি আগে নিয়ে যাব, কাট করে ইসটাকে বড় করে দিলাম। যেহেতু ইন্টারগ্রেটিভ করতে বলেছে তাহলে সেটা নেগেটিভ ইন্টারগ্রেটিভ হবে। ইজন্ট ওর অনলি রোটা ছোট হাতের করে দেবো, আর পিছনে The last question mark. একটা কোশ্চেন মার্ক দেবো। বাস অ্যানসার শেষ। এরপরটা যাব, when he was 17 years old he was sent for studies. সিম্পল করতে হবে, এটাকে মিরাবরার বলবো। Sir, he was sent for studies at the age of 17. Okay, nice. He was sent for studies at 17 Sir, এটা স্যার ফার্স্টে ভার্বের সাথে at the age of 17. ঠিক আছে, দুভাবে করতে পারি। খেয়াল করে দেখো, প্রিন্সিপাল কথা হচ্ছে হি ওয়াজ সেন্ট ফর স্টাডিজ। আবরার ইশরাক তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। হি ওয়াজ সেন্ট ফর স্টাডিজ, তাকে পড়ালেখার জন্য পাঠানো হয়েছে। when he was 17 years old, যখন তার 17 বছর বয়স ছিল। তাহলে এট 17 বলতে কি বোঝাচ্ছে? তার বয়স 17 বছর বোঝাচ্ছে না, তাই না? অর্থাৎ টাইম, এই যে ক্লজটা, এই ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, সময়কে বোঝাচ্ছে। সময় আমরা আবার পয়েন্ট বা ওয়াইল দিয়ে যদি তোমার সময় বোঝায়, অ্যাডভার্ব ক্লজ হিসেবে যদি ব্যবহৃত হয়, তাকে ফ্রেজ করার সময় আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে ডিউরিং, ইন, অ্যাট। ডিউরিং, ইন, অ্যাট, কখনো কখনো অন। ঠিক আছে, এই জন্য এখানে আমরা প্রিপোজিশন করছি অ্যাট দিয়ে। আমরা আরেকটা উদাহরণ দিলে তুমি পরিষ্কার বুঝতে পারবে। খেয়াল করে দেখো, আবরার বলছি আমি, আবরার ওয়াজ born in 2025। খেয়াল করে দেখো এই বাক্যটা, এটা সিম্পল আছে, এটাকে আমি কমপ্লেক্স করব। when it was the year 2005, অথবা when it was 2005। ওকে, কমা, কমা দিয়ে কি লিখবো আমরা? আবরার 2005. আবরার ওয়াজ বর্ন। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এই যে when it was the year 2005 অথবা when it was 2005, এটা কার পরিবর্তে ব্যবহার করেছি আমরা? in 2005 এর পরিবর্তে ব্যবহার করেছি, তাই না? এখানেও খেয়াল করে একই জিনিসটা, when he was 17 years old, তার পরিবর্তে কি ব্যবহার করেছি আমরা? at 17। এখন তোমার প্রশ্নের উত্তর পেয়েছো আমরা? ক্লিয়ার? ওকে, বলো বলো। এখানে আরেকভাবে লেখা যায় না, being 17 years old he was sent for being studies? যখন 7, তুমি যদি বলো being 17 years old, তার মানে তার বয়স 17 বছর হওয়াতে তাকে দেওয়া হয়েছে।
তাই না? এখানে Yes, sir. একটা রিজন বোঝাচ্ছে না, রিজন বোঝাচ্ছে না, Yes, sir. কিন্তু এই প্রশ্নে হয় নিউ 17 ইয়ার্স ওল্ড এটা দিয়ে কি আমরা রিজন বোঝাচ্ছি নাকি সময়কে বোঝাচ্ছি আমরা? সময়। সময়। তোমার প্রশ্নের সময়। উত্তর পেয়েছো বাবা? Yes, sir. আমরা ট্রান্সফরমেশনে কি করছি, অর্থ একই থাকবে, অবিকল অর্থ একই থাকবে, ঘুরিয়ে বলবো সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো ট্রান্সফরমেশন। Yes, sir. নেক্সট ওয়ান, নাম্বার বি, হি ডেসক্রাইবড লন্ডন অ্যাজ এ ডিসমাল সিটি। প্যাসিভ। সাবজেক্ট হি, ভার্ব ডেসক্রাইব, পাস্ট টেন্সে আছে, রাইট। লন্ডন was described as a dismal city by him. described As a as a dismal, dismal শব্দের অর্থ কি বিষণ্ণ, dismal city by him, by him. dismal শব্দের অর্থ কি বলেছি, বিষণ্ণ। dismal এর সিনোনিম হচ্ছে gloomy। নাম্বার সি, কম্পাউন্ড করবে, এটা কম্পাউন্ড করবে আবরার ইসলাম, এটা কমপ্লেক্সে আছে, শুরুতে একটা কনজাংশন আছে, আমি ক্লু দিয়ে দিচ্ছি, আবরার স্টাক যেতে পারে, শুরুতে দো আছে, কমা আছে, এর পরিবর্তে কম্পাউন্ডে কি হবে, এখন আবরার স্টাক করবে। হ্যালো স্যার। বলো, তুমি পারবে, আমার বিশ্বাস, আবরার স্টাক। জি স্যার, কিছু বলছিলেন? হ্যাঁ, এটাকে তুমি কম্পাউন্ড করবে এখন। স্যার কোনটা? এই যে যেটা তুমি কোশ্চেন দেখতে পাচ্ছ, দো হিয়াস, সি নাম্বারটা। জি, দো হি ওয়াজ ইন দো অল দো থাকলে কম্পাউন্ডে কোন কনজাংশন ব্যবহার করে নিয়ম কম্পাউন্ড শিখেছিলাম করতে আমরা? কম্পাউন্ডে কি করতে হবে নিয়মটা তুমি পারবে, আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি, তুমি নিয়মটা ভুলে গেছো, দেখো দো আমি শিখিয়ে দিচ্ছি, দেখো সিম্পলে যদি তোমার ইনস্পাইট হয়, ইনস্পাইট অফ থাকে, কমপ্লেক্সে হবে দো, কম্পাউন্ডে হবে আর বাট, ডিসপাইট থাকলে স্যার ঠিক আছে? আর সিম্পলে যদি তোমার যদি ডেসপাইট থাকে, কি থাকে, ডেসপাইট, ওকে, তখন কমপ্লেক্সে কি হবে, অল দো, কমপ্লেক্সে কি হবে, অল দো, আর কম্পাউন্ডে কি হবে, একই জিনিস বাট থাকবে, তাহলে দুটো এখানে উঠে গেল, দুটো উঠে যাবে, ইঞ্চি থিটা বড় হাতের করে দিলাম, কমাটো উঠে যাবে, কমার পরিবর্তে কি হবে, বাট হবে। সহজ না একদম? আপনারা বুঝতে পেরেছো বাট নিয়মটা, মনে আছে তো? জি স্যার, ওকে, গুড। এরপরটা যাচ্ছি আমরা, ডি নাম্বার, হি ওয়াজ লাকি টু গেট এ জি স্যার মনে আছে স্যার। হি ওয়াজ লাকি টু গেট এ ফ্রেন্ডলি ইংলিশ ফ্যামিলি। কমপ্লেক্স, একটু বোঝার চেষ্টা করো আমরা, হি ওয়াজ লাকি, সে লাকি, কেন সে লাকি ছিল, কারণ সে একটা ফ্রেন্ডলি ফ্যামিলি পেয়েছিল। এখানে টু গেট দিয়ে কি উদ্দেশ্য বোঝাচ্ছে? না, টু গেট দিয়ে উদ্দেশ্য বোঝাচ্ছে, সোর্স বোঝাচ্ছে, রিজন বোঝাচ্ছে। হি ওয়াজ লাকি এজ হি গট এ ফ্রেন্ডলি ইংলিশ ফ্যামিলি। এই প্রশ্নটাকে কপি করে লিখছি, হি ওয়াজ লাকি, টু এর পরিবর্তে হবে এজ, আর এখানে আবার হি দিয়ে দেবো, আর গেটটা কি হয়ে যাবে, গট হয়ে যাবে। কোথায় পরিবর্তনগুলো কোথায় হচ্ছে দেখো, একদম সহজ, তিনটা জায়গায় পরিবর্তন হয়েছে। টু গেট যেটা ছিল, টু গেটটা হয়ে গেল স্যার এখানে টু এর টু এর পরিবর্তে তুমি বইতে শিখেছো সো দ্যাট হয়। স্যার এখানে কখন স্যার টু হবে, এর পরিবর্তে সৌদের দেওয়া। কেন সো দ্যাট হবে, কখন সো দ্যাট জি হবে? স্যার, টু দিয়ে যদি পারপাস বোঝানো হয়, টু দিয়ে যদি উদ্দেশ্য বোঝানো হয়, তখনই টু এর পরিবর্তে সো দ্যাট হবে। এখানে কি উদ্দেশ্য বোঝাচ্ছে? হি ওয়াজ লাকি, লাকির স্যার পরে কি এটা পারপাস বোঝাবে, বলো? সেন্স, সেন্টেন্সের সেন্সটাকে অ্যাজ হিসেবে বোঝাচ্ছে, তাই বলে আমরা অ্যাজ দিচ্ছি যে না। এক্স্যাক্টলি এটা সেন্টেন্সের সেন্স হচ্ছে কি রিজন এন্ড রেজাল্ট, সেন্টেন্সের সেন্স হচ্ছে রিজন এন্ড রেজাল্ট, যদিও টু দেওয়া আছে। ব্যাপারটা বুঝতে পারছি আমরা? খেয়াল করে দেখো, টু দিয়ে কি জি সবসময় স্যার। পারপাস তাহলে বোঝায় স্যার না। তোমার বাবা তোমাকে একটা আইফোন কিনে দিয়েছে, তুমি কি বলছো, আই এম হ্যাপি টু গেট অ্যান আইফোন, আই এম হ্যাপি টু গেট অ্যান আইফোন। এখানে কি তোমার পারপাস বোঝাচ্ছে, নাকি তুমি কেন হ্যাপি হয়েছে তার কারণ বোঝাচ্ছে? কারণ কারণ। বোঝাচ্ছে এখানে একই রকম না, হি ওয়াজ লাকি টু গেট এ ফ্রেন্ডলি ফ্যামিলি, এই জন্য আমরা কি দিয়েছি, এস দিয়েছি। তাহলে স্যার রিজন, বলো, স্যার রিজন বোঝালে অ্যাজ হবে না রিজন, স্যার? হ্যাঁ, কারণ আমরা ঠিক আছে, আমি তোমাকে নিয়মটা আবার দেখিয়ে দিচ্ছি, দেখো সিম্পলে যদি আমরা কমপ্লেক্সে এস অথবা সিন্স আমরা ব্যবহার করব কারণের জন্য, কম্পাউন্ডে ব্যবহার করব আমরা এন্ড সো, আর এখানে আমরা ব্যবহার করব ফর, হতে পারে, তাই না? কারণের জন্য কি করছি আমরা, ফর দিই কিনা, তাই না?
ভার্বের সাথে আইএনজি আমরা কখনো কখনো ব্যবহার করে থাকি, ভার্বের সাথে আইএনজি আমরা কখনো কখনো ব্যবহার করে থাকি। এর বাইরে আর কারণ বোঝানোর জন্য কিছু ব্যবহার করে থাকি আমরা পূর্ণতা সিম্পলে গোয়িং টু, সরি গোয়িং টু তো তোমার আমরা এইভাবে করে থাকি ডিউ টু, তাই না? তারপরে ওয়িং টু, এগুলো একটা স্পেসিফিক কারণের জন্য, ঠিক আছে আমরা তাও ব্যবহার গোয়িং করি। টু বলেছি, ওয়িং টু, ডিউ টু, তাই না? এগুলো আমরা কারণের জন্য ব্যবহার করে থাকি। আর বিকজ অফ বলছি এগুলো যখন থাকবে এই চারটার মধ্যে যে কোনো কিছু, তখন আমরা কি ব্যবহার করছি কমপ্লেক্সে অ্যাজ অথবা সিন্স, আর কম্পাউন্ডে ব্যবহার করছি অ্যান্ড সো। আরেকটা নিয়ম হচ্ছে কি, যদি কমপ্লেক্সে বিকজ দেওয়া থাকে, বিকজ, তখন সিম্পলে কি হয়ে যাবে বিকজ অফ, সিম্পলে কি হয়ে যাবে বিকজ অফ। বিকজ অফ বিকজ অফ। আর কম্পাউন্ডে কি হয়ে যাবে একই রকম ভাবে অ্যান্ড সো হয়ে যাবে। আমাকে মনে রাখতে হবে সিন্স এবং অ্যাজ যখন দেওয়া থাকবে আমি কখনোই বিকজ অফ ব্যবহার করব না, বা বিকজ অফ যদি সিম্পলে দেওয়া থাকে কমপ্লেক্সে আমি সিন্স অ্যাজ কখনো ব্যবহার করব না। বিকজ শুধুমাত্র বিকজ অফের ক্ষেত্রে ব্যবহার করা হবে। ঠিক আছে, তাহলে তোমার এই নাম্বার ডি এর অ্যান্সার আসার কি পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। নাম্বার ই, রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে মীরা অঙ্কন রায় বলবে, অঙ্কন রায়। রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। অঙ্কন রায়, তুমি আগে আমাকে বলো এটা সুপারলেটিভ আছে, তাই না? এটা কি কোন রুলটাতে আছে? আমি যে দুইটা নিয়ম শিখেছি কোন রুলটাতে আছে, সিঙ্গুলার না প্লুরাল? স্যার এটা হলো প্লুরাল গুড ফর্ম। গুড, প্লুরাল ফর্মে। প্লুরাল ফর্মে পজিটিভে কি হয়, নো দ্যান না ভেরি ফিউ? স্যার ভেরি ফিউ। ভেরি ফিউ, তাহলে বলো অ্যানসার ভেরি ফিউ। স্যার ভেরি ফিউ poets in the world, ইন দ্য ওয়ার্ল্ড poets in the world are as great গ্রেট as রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। স্যার খুব সুন্দর হয়েছে। নেক্সট ওয়ান, হি ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন। অ্যাক্টিভ করতে হবে। হি ইজ কনসিডার, কে করেছে? বাই নাম দেওয়া আছে, দেওয়া নেই, তার মানে কি আমরা করেছি, আমরা করেছি, তাই না? আমরা, তাহলে উই কনসিডারিং অথবা পিপল কনসিডারিং, উই হতে পারে অথবা দে হতে পারে অথবা পিপল হতে পারে, তাই না? কনসিডার হিম দ্য গ্রেটেস্ট দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট physicist after Einstein. স্যার বলো 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 আপনার স্ট্যাক বলো। নাম্বার বি, ইন 1979, একটু আগে এই নিয়মটা আমরা দেখেছিলাম, সময়ের নিয়মটা দেওয়া আছে অঙ্কন, এটা অ্যান্সার অঙ্কন বলবে। ইন 1979 স্যার বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আপনার হারি আপ, নেটওয়ার্কে লাগে সমস্যা। নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ঠিক আছে, অঙ্কনের পরেরটা বলো, নাম্বার বি। Okay, sir. He joined Cambrian University in wait, that the complex. Sir, during 1979. খেয়াল করো Sir, he joined Cambridge University and it was আমি 1976. ওকে নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, when অথবা while আমরা ব্যবহার করছি কমপ্লেক্সের ক্ষেত্রে, আর কম্পাউন্ডে ব্যবহার করব and then। আর এখানে ব্যবহার করব আমরা ডিউরিং অথবা ইন অথবা at অথবা on অথবা at the time of। ঠিক আছে, খেয়াল থাকবে। Yes, sir. মাসের নামের আগে ইন ব্যবহার করি, ঘড়ির কাটার সময় এট ব্যবহার করি, দিনের আগে কি ব্যবহার করি, অন ব্যবহার করি, এট দ্য টাইম অফ কোনো চলমান কাজের ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? যখন এট দ্য টাইম অফ থাকবে তখন আমরা কনজাংশন কি দেবো, ওয়াইল দেবো। ওয়াইল দিয়েও করা যায়, ওয়াইল দেবো, তাই না? ডিউরিং দিয়ে কি বোঝায়, কাজটা চলমান, ঠিক না? যখন ডিউরিং দিয়ে দেবো তখন কনজাংশন কি দেবো, ওয়াইল দেবো। ওয়াইল দিয়েও করা যায়, রিভার্স হয় আর কি, তাই না? দুইটা ক্লজ তখন রিভার্স হয়ে যায়। আর কম্পাউন্ডে সবসময় দেবো এন্ড দেন। তাহলে এবার অ্যান্সারটা তুমি করো, এটা ইন দিয়ে সময় বোঝাচ্ছে, তাহলে কি হবে কমপ্লেক্সে, পয়েন্ট দিয়ে করবো আমরা, বলো। So, when পয়েন্ট he joined Cambrian, but it was আমরা কি ক্লজটা করে ফেলি। when it was 1979 he joined Cambrian University. প্রিন্সিপাল ক্লজে কোনো চেঞ্জ আছে? প্রিন্সিপাল ক্লজে কোনো চেঞ্জ আছে? নো চেঞ্জ, শুধু স্যার এটা কেমন ভাবে করা যাবে? বলো।
It was 1979 when he joined Cambridge University. হবে হবে হবে, খুব সুন্দর হয়েছে। তোমারটা আমি লিখে নিচ্ছি, তুমি এই বাক্যটাকে তুমি চেঞ্জ করেছো। তুমি যেটা করেছো যে it was 1979 when he joined Cambridge, হ্যাঁ তাও হবে। কিন্তু খেয়াল করে দেখো আমরা কেন দ্বিতীয়টা লিখতে যাব জানো? কারণ আমরা প্রিন্সিপাল ক্লজটাকে আমরা আনচেঞ্জ রাখার চেষ্টা করছিলাম। যে প্রিন্সিপাল ক্লজ আছে তাকে আমরা আনচেঞ্জ রেখেছি, কিন্তু তুমি এখানে যখন হইন দেবে তখন একটা কনফিউশন তৈরি হবে না যে প্রিন্সিপাল ক্লজ কোনটা ছিল। Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. কারণ 1979 দেওয়া যায় না? সেটা তো সিম্পল When হয়ে it যাবে, was in, ভার্ব ছাড়া সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে না? না না মানে 1979 আগে ইন দেওয়া যায় না? কোথায়? ইট ওয়াজ ইন, হ্যাঁ হ্যাঁ দিতে পারো ইট ওয়াজ ইন 1979 হয়, কিন্তু এখানে তো আর তুমি ইন দিলে অর্থ পাল্টে যাচ্ছে না, এখন যাচ্ছে কি না? ইট ওয়াজ ইন 1979 when he joined, আমরা এখানে না না প্রিপজিশন আমরা দেব না ইয়ার, এখানে শালটাকে আমরা এই যে শালটা তুমি দেখতে পাচ্ছ না, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে। কি হিসেবে আছে? আমি বলছিলাম when it was in 1979 he আমিও তাই joined বলছিলাম, Cambridge. আমিও তাই বলছিলাম। এখানে প্রশ্ন ইন দেওয়া আছে তোমার কোন থেকে? In দেওয়া আছে। জয়েন্ট সরাসরি প্রিপজিশন আমরা কখন ব্যবহার করি? যখন একটা ভার্ব সরাসরি অবজেক্টকে নিতে পারে না তখনই সে প্রিপজিশন নিয়ে আসে। বুঝেছি। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে জয়েন কোথায় জয়েন করেছে, কি জয়েন করেছে? সরাসরি অবজেক্ট সে নিতে পারে। যদি সে সরাসরি অবজেক্ট নিতে না পারতো তখন সে প্রিপজিশনের সাহায্য নিত এবং অবজেক্ট নিত। ঠিক আছে, আচ্ছা এবার বুঝেছি। এরপর আমরা নাম্বার সি তে যাচ্ছি। when he was 32 years old he received the prestigious Albert Einstein। অঙ্কনটা এটাকে তুমি আবার করবে, একদম সহজ। when দিয়ে সময় বোঝাচ্ছে, দেখো Yes, sir. Yes, sir. বলো। Yes, sir. একটা কোথায় গেল? Sir, receiving the prestigious Albert Einstein Award, it was he was অঙ্কন আমি কি বলছি খেয়াল করো, এখানে হয়ন আছে। হয়ন যদি থাকে হয়নের পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে? ইন অ্যাট অন। হয়নের In পরিবর্তে at কি ব্যবহৃত হচ্ছে? ইন অ্যাট অন, একদম বেসিক রুল। ঠিক আছে, আর হোয়াইলের পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে? এট দ্য টাইম অফ অথবা ডিউরিং। হোয়াইলের পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে? এট দ্য টাইম অফ অথবা ডিউরিং। তাহলে এখানে কি আছে? হোয়েন। আমি হয়নের পরিবর্তে আমি চেঞ্জ করি, হয়নের পরিবর্তে আমি কি দিলাম? when he was 32 years old he received the prestige। তাহলে কি হবে? at the age of, হয়ন উঠে যাবে, at the age of he was 32, এটা তুলে দিলাম। at the age of 32 years old. ইয়ার্স ওল্ড দেবো না, যেহেতু আমরা এজটাকে লিখে দিয়েছি, তাই না? at the age of 32 he received the prestigious Albert Sir, Einstein ওইভাবে Award। লেখা যায় না। বলো। Sir, ওইভাবে লেখা যায় না। Sir, is receiving the prestigious Albert Einstein Award. রিসিভিং দ্য প্রেস্টিজিয়াস অ্যালবার্ট আইনস্টাইন। আমি বারবার তোমাকে যে কথাটা বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজ আমরা চেঞ্জ করব না। Okay, sir. আমি আর একটু তোমাকে বুঝিয়ে দিই, খেয়াল করে দেখো। সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। দুটো ক্লজ এখানে আছে, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট। কি দিয়ে যুক্ত করেছি আমি? বাট দিয়ে। কনজাংশন কি এটা? বাট। এটা কিরকম But. সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কিরকম সেন্টেন্স? Compound. কম্পাউন্ড। Sir, এবার খেয়াল করে দেখো, হি ওয়াজ অনেস্ট, এটা কপি করে আমি শুরুতে নিয়ে গেলাম। হি ওয়াজ অনেস্ট অলদো, yes, sir. দো হি ওয়াজ পুয়ার, দো হি ওয়াজ পুয়ার। চেঞ্জটা কোথায় হয়েছে? কনজাংশনে হয়েছে। কোথায় হয়েছে? কনজাংশনে। এবার খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন আমরা ব্যবহার করছি না, Yes, তাই sir. না? কারণ হি ওয়াজ অনেস্ট এটা আমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে রেখে দেবো আমরা। এই বাক্যটাকে আসলে কম্পাউন্ডটা যদি শুরুতে নিতাম তাহলে কি দাঁড়াতো? অলদো হি ওয়াজ
দুটো আগে চলে যেত না এখানে, আমি কনজাংশনের জায়গা রাখার জন্য আসলে এই ক্লজটা এই জায়গায় নিয়ে এনেছি, তাই না? আদারওয়াইজ কি হতো এরকম? হতো না। মূল ক্লজ হচ্ছে হি ওয়াজ পুয়ার, তাহলে কিভাবে করবো আমরা? ইন স্পাইট অফ, In spite of. in spite of being poor, তাই না? আপনি এই বাক্যটাকে আগের মতোই লিখে দিই, আমি একটু চেঞ্জ করে দিই তোমার এখানে, খেয়াল করে দেখো। আমি কিছু চেঞ্জ করছি, একটু মনোযোগ দাও। খেয়াল করে দেখো কোথায় পরিবর্তন রয়েছে। হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট, কোনো চেঞ্জ আছে এখানে? Sir. নো চেঞ্জ। ইন স্পাইট অফ বেইং পুয়ার কি হয়ে গেল? ইন স্পাইট এর পরিবর্তে দো হলো, আর বেইং এর পরিবর্তে ওয়াজ হলো, ফাইনাইট ভার্ব হয়ে গেল, পুয়ার হয়ে গেল। ইন স্পাইট অফ বেইং পুয়ার দো হি ওয়াজ পুয়ার, আবার কি হয়ে গেল? হি ওয়াজ পুয়ার হয়ে গেল। তাহলে ট্রান্সফরমেশন আমাকে মনে রাখতে হবে, ফ্রেজটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজ হবে। রিভার্স মোডে যদি যাও, প্রথম প্রিন্সিপাল ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, সেই সাবঅর্ডিনেট ক্লজটা ফ্রেজ হবে, অর্থাৎ রাইট সাইডে বা মেইন যে প্রিন্সিপাল ক্লজ থাকবে সে আনচেঞ্জ থাকবে। অঙ্কনের আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি তোমাকে? Yes, sir. বুঝেছি। ওকে, তাহলে তুমি এখন প্রশ্ন করতে পারো, স্যার আমি সিম্পল সেন্টেন্সে বুঝতে পারলাম যে মূল প্রিন্সিপাল ক্লজ কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স আমি বুঝতে পারলাম মূল প্রিন্সিপাল ক্লজ কোনটা, তাহলে কম্পাউন্ডে তো স্যার দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, আমি কিভাবে বুঝবো কোনটা, তাই না? কিভাবে বুঝবে? রুলস এর উপর ফেলে দিতে হবে, সেন্সটা তোমাকে বুঝতে হবে, কোনটা দিয়ে রেজাল্ট বোঝাচ্ছি। যদি রিজন এন্ড রেজাল্ট বুঝে, আমাকে রেজাল্টকে কি করতে হবে? মেইন ক্লজ ধরতে হবে। রিজনটাকে আমি কি করব? চেঞ্জ করে নিয়ে যাব সাবঅর্ডিনেট ক্লজে, এবং সেটাকে চেঞ্জ করে নিয়ে যাব ফ্রেজে। Phrase. ক্লিয়ার? তাহলে তুমি এই জিনিসটা মাথায় থাকবে বিষয়টা। Yes, sir. ওকে, তাহলে এখানে যে কথাটা বললাম আমরা, যে তুমি যেটা বলতে চেয়েছিলে যে প্রেস্টিজিয়াস কোথায় গেলে এখানে, তাই না? যে রিসিভিং, Sir. এটা প্রিন্সিপাল ক্লজ না? Yes, sir. তাহলে এটা পুরোটা। এবং এটা কি কিসের সাথে থাকে? at the age of 32, আমরা প্রশ্নটা মিস করে ফেলেছি, তাই না? তাহলে প্রিন্সিপাল ক্লজ আমরা কোনো চেঞ্জ করছি না, আমরা কোথায় করছি? সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি করে দেব? সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ফ্রেজ করে দিলাম, করব। ঠিক আছে? Yes, sir. বুঝেছি। নেক্সট নাম্বার ডি, হি রোট এ বুক এক্সপ্লেইনিং কসমোলজি ফর জেনারেল পাবলিক। এটাকে কম্পাউন্ড করতে হবে। এই বাক্যটা কিসে আছে? সিম্পল আছে, খেয়াল করো। হি সাবজেক্ট, রোট ফাইনাইট ভার্ব, রোট কি? ফাইনাইট ভার্ব। Sir, finite. মূল যে ক্লজটা সেটা হচ্ছে কি? হি রোট এ বুক, He wrote a book and it হি রোট এ বুক, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এক্সপ্লেইনিং কসমোলজি ফর পাবলিক, এটা হচ্ছে তোমার কি? ফ্রেজ। তাহলে আমি এখানে Phrase. কোনটাকে চেঞ্জ করব? প্রিন্সিপাল ক্লজকে চেঞ্জ করব নাকি ফ্রেজকে চেঞ্জ করব? Sir, phrase. ফ্রেজকে চেঞ্জ Phrase. করব। তাহলে কিভাবে হবে? Yes, sir. খেয়াল করে দেখো, হি রোট এ বুক, কোনো he চেঞ্জ wrote হবে a না। book and it ওকে, এন্ড ইট And it it explained, explained cosmology it explained cosmology for general For for general people, public. for the general public. হয়ে গেল না? yes, sir. বুঝতে পারছি আমরা? Yes, sir. নেক্সট নাম্বার ই, এর নাম্বার ই বলবে মিরাব্রা, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। পজিটিভ। Sir, very few scientists in the present world are as great as are এটা হবে in the present world, in the present world are as great as he হবে। great as he। ঠিক আছে, স্যার হ্যাঁ, বলো। আদম জয়েন করতে পারতেছে না, ওকে মিটিং কোডটা দিতে হবে। আদম জয়েন করতে পারছে না, আদম জয়েন করতে পারছে না। এখানে তো আমি তো দিয়ে দিয়েছি, তাকে। ওকে, সে এখন চাইলে জয়েন করতে পারবে, কোনো সমস্যা নেই। ভেরি ফিউ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ সায়েন্টিস্ট ইন দ্য প্রেজেন্ট তারপর তো World. বলা হচ্ছে the present world are as great as he। ঠিক আছে, কার কথা বলা হচ্ছে? The world দুইবার আসছে। ঠিক আছে, ঠিক করে নিয়েছি। Okay, এরপর আমরা যাচ্ছি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন গুলো আজকে আর করছি না আমরা, ক্লাস এখন শেষ হয়ে যাবে আমাদের, 9টা বেজে গেছে, অন্য ক্লাস আছে, সেটা তোমরা আশা রেখে করেছো। ট্যাগ কোশ্চেন আছে এখানে, তারপর আর কি আছে খেয়াল করে দেখো। ন্যারেশন থাকবে, কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। এটা কমপ্লিট করে আমরা আগামী ক্লাসে, আজকে কি বার? বুধবার, তো আগামী শনিবার এটা কমপ্লিট করে আমরা আরো কিছু হোমওয়ার্ক তো এগুলো শনিবার আমরা চেক করবো। ঠিক
ঠিক আছে? স্যার আচ্ছা, একটা তাহলে কোশ্চেন হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার আমাকে স্যার একটু বলুন অ্যাক্টিভে যখন স্যার নিয়ে যাব তখন স্যার ফার্স্টে কি করতে আমি হবে? বুঝিনি তোমার প্রশ্নটা, আবার বলো। স্যার কোনো যখন সেন্টেন্স কে স্যার মানে এখন আসছে না স্যার একটা অ্যাক্টিভ করতে বলছে হ্যাঁ, একটা সেন্টেন্স দিয়ে, হ্যাঁ। তাহলে স্যার অ্যাক্টিভ করার নিয়মটা মানে অ্যাক্টিভ করার আগে কি আমরা স্যার ফার্স্টে ভয়েসের উপর সেন্টেন্স ক্লাস করব, ভয়েসের উপর আমরা ক্লাস করব। আমি একটু এভাবে বক্স করে আমি তোমাকে দেখাচ্ছি। একটা সেন্টেন্সের মধ্যে তোমাকে খেয়াল করো, ভয়েস চেঞ্জ যখন করতে হবে আমাকে 4টা জিনিস মাথায় রাখতে হবে। সাবজেক্ট, ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, তারপর কি থাকবে? অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে, অর্থাৎ বাক্যের বাড়তি অংশ। তুমি যখন প্যাসিভ ভয়েস করবে তখন কি হবে দেখো, অবজেক্টটা শুরুতে চলে যাবে, সাবজেক্টটা পরে চলে আসবে, এক্সটেনশনের জায়গায় থেকে যাবে, কখনো কখনো সেটা আগে পিছিয়ে হয়ে থাকে। আর যে ট্রানজিটিভ ভার্ব আছে তাকে আমরা কিসেবে লিখবো? অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পিপি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখবো। ব্যাপারটা বুঝতে পেরেছি? এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে এই অক্সিলারি অংশটা সামনে চলে যাবে, তাই না? যদি নেগেটিভ করতে হয় তার সাথে একটা নট যুক্ত হবে, এই জায়গায় একটা নট যুক্ত হবে। স্যার এটা স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। আচ্ছা স্যার, আর যদি স্যার কোন একটা সেন্টেন্স দেওয়া থাকে তখন অ্যাক্টিভ করতে হবে, তখন স্যার তুমি কিভাবে বুঝবে এটা অ্যাক্টিভ করতে হবে না প্যাসিভ করবে? সেটা ভার্ব দেখলে আমরা বুঝতে পারবো। যদি তোমার যদি ব্র্যাকেটে দেওয়া নাও যদি থাকে তুমি বুঝতে পারবে। যে খেয়াল করে দেখো, যদি অ্যাক্টিভ ভার্ব হয় তার মানে কি সেটা কিভাবে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তাই না? অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ঠিক কি না? কিন্তু যখন তুমি দেখবে যে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে এবং তার পূর্বে অক্সিলারি ভার্ব আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? সেটা প্যাসিভ ফর্মে আছে। তখন তোমাকে সেই অক্সিলারিটা ওমিট করে টেন্স অনুযায়ী ওমিট করতে হবে আমাকে। ইনডিফিনিট হলে একরকম হবে, কন্টিনিউয়াস হলে একরকম হবে, তাই না? সেটা তার উপর আমরা একটা বেসিক ক্লাস করে নেব। ঠিক আছে মিরাপুর, আমি বুঝতে পারছি তোমার এই জায়গায় দুর্বলতা আছে, ওর উপর আমরা বেসিক ক্লাস করব। মূলত খুব দ্রুত প্রশ্নটি করো। যে a স্কয়ার প্লাস b স্কয়ার বলে সূত্র থাকে না ম্যাথে, ওখানে নাকি মানে একজন আমি ট্রেন করছিলাম যে ওখানে ওই বলছিল যে স্কয়ারটা নাকি স্কয়ার হবে, এ স্কয়ার, এটা নাকি জাতীয় ভুল, সবাই নাকি করে ভুলটা। আমি এটা কি শুনছি কিনা আমি বুঝতে পারিনি কি বলছো, শব্দটা বলো তো। এ বলে না a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র আছে না বীজগণিতে, ওটা বলছে a স্কয়ার স্পেলিং করলে হবে a স্কয়ার, মানে উচ্চারণ হবে স্কয়ার, ইডি হবে, মানে অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ স্কয়ার। একটা জিনিস হ্যাঁ এরকম খেয়াল করে দেখো, যিনি বলেছে উনি কি জন্য বলেছে আমি জানি না। তুমি যদি এক্স্যাক্টলি যদি ব্রিটিশ অ্যাকসেন্টে শব্দটা যদি উচ্চারণ করতে চাও, এখানে ডিটা উচ্চারণ হবে না। আচ্ছা কথা বুঝতে পেরেছি আমি? তাহলে আমাদের দেশের অধিকাংশ মানুষই ব্রিটিশ অ্যাকসেন্ট পারে না, শুধু স্কয়ার উচ্চারণের ক্ষেত্রে না। IELTS নামক পরীক্ষার জন্য যখন একজন মানুষ প্রস্তুতি নিতে যায়, অথবা কেউ সহযোগী হয়ে যদি কেউ যদি বিবিসি যদি ফলো আপ যদি করে, তার ব্রিটিশ অ্যাকসেন্ট সম্পর্কে কিছুটা জ্ঞান থাকবে, তাই না? তো এখন তুমি এক্স্যাক্টলি যদি এভাবে যদি তুমি যদি যেতে যাও, ডি এর উচ্চারণটা সবসময় সাইলেন্ট থাকবে, এরকম ক্ষেত্রে সবসময় না, অধিকাংশ ক্ষেত্রে সাইলেন্ট থাকবে। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? এখন এক্স্যাক্টলি ওটা জানতেই হবে আমাকে, তার কোনো কথা নেই। এটা তোমাকে জাস্ট টিচাররা কিছু ম্যাজিক অ্যাপ্লাই করার চেষ্টা করে, স্টুডেন্টদেরকে কিছু ইনফরমেশন দিয়ে হিপনোটাইজ করার চেষ্টা করে, তোমাকে জাস্ট হিপনোটাইজ করার চেষ্টা করেছে যে এই একটা ব্যাপার উনি জানে, বাট উনি ছাড়া আর কেউ জানে। হ্যাঁ এটা বুঝতে ঠিক আছে? ওরকম আমাদেরকে আমাদের টিচার, আমরা যখন তোমাদের বয়সে ছিলাম আমাদেরকে বলতো, আমরা বলছি স্যার একটা কোশ্চেন আছে, তো উনি বলতেন এটা উচ্চারণটা ভুল, কোয়েশ্চেন। তাহলে আমি শুধুমাত্র পার্টিকুলারলি একটা উচ্চারণ আমি কেন শিখবো, বাকি উচ্চারণগুলো আমি কেন শিখবো না? শুধু পার্টিকুলারলি আমাকে কোয়েশ্চেন কেন বলতে হবে? তাহলে বাকি তো আমি যখন কথা বলছি স্যারের সাথে ইংরেজিতে, তাহলে সবগুলো উচ্চারণ আমাকে জানতে হবে। আমার স্যার তো আমাকে সবগুলো উচ্চারণ শেখায়নি। ব্যাপারটা বুঝতে পেরেছো? যেমন GENRE, তুমি চিটাং কলেজের কোনো স্যারের কাছে যদি যাও, উনি তোমাকে বলবে যে স্যার এটা তো জেনার না, এটা জনরা। তুমি দেখবে এটাও কিন্তু আমাদের এখানে মানুষজন জেনার বলে, কিন্তু আসলে উচ্চারণটা কি? জনরা, এস পার আমেরিকান ইংলিশ। আবার অফেন, OFTEN, এটাকে অনেকে আবার ব্রিটিশ ফরম্যাটে কি বলছে? অফটেন বলছে। কেউ অফটেন বলছে, কেউ অফেন বলছে, বাট তুমি কি বলতে পারবে না এটাই সঠিক? না, দুটোই প্রচলিত। এখন এটা আমি বলে যে যুক্তিগুলো দিয়েছে আমাকে তো দেখিয়ে গেছে, সেগুলো তোমাকে হিপনোটাইজ করার জন্য দিয়েছে, অর্থাৎ আমি সবকিছু জানি, অন্য কারো কাছে পড়তে জন্য তুমি আমার কাছে আসো।
ট্রেনিং ছিল, ঠিক 3 আছে? দিনের ট্রেনিং। ওকে, তাহলে যাক আমরা শেষ করছি আজকে এখানে। ভালো থাকো। আমরা পরবর্তী ক্লাস শনিবারে করব। আমরা আরো কিছু হোমওয়ার্ক দেবো। যদি হোমওয়ার্কগুলো তোমরা আগে থেকে করে নাও তাহলে আমাকে কোশ্চেন করতে পারবে, খুব দ্রুত আমরা শেষ করতে পারবো। ঠিক আছে, ভালো থাকো, শুভরাত্রি। আল্লাহ হাফেজ।